নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস আমি, সে ও সখা। আজ পড়ব উপন্যাসটির ৩য় পর্ব। সেই ৮ বছর বয়সেই ক্লাসের সেরা ছেলে প্রশান্ত। পড়ার জন্যে কোনোদিন কোনো টিচারের কাছে শাস্তি পেতে হয়নি। মুখ লাল করে বেঞ্চির ওপর দাঁড়ালো, চোখে জল আসার উপক্রম। আগুন চোখে সে ঘাড় ফিরিয়ে সুধীরের দিকে তাকালো। কিন্তু সুধীর তখন ভালো ছেলের মতো নিজের অঙ্কের খাতার দিকে চেয়ে আছে। ঘন্টা শেষ হতে আর অঙ্কের মাস্টার চলে যেতেই প্রশান্ত এক লাফে বেঞ্চি থেকে নেমে এসে সুধীরের সামনে এসে চেঁচিয়ে উঠল, তুই আমার অঙ্কের খাতা দিবি কি না? তোকে আমি মজা দেখাচ্ছি, দাঁড়া, খাতা চোর কোথাকার। প্রশান্ত রাগে কাঁপছে, রক্তবর্ণ মুখ। কিন্তু সুধীর ভ্যাবাচাকা তার রাগ দেখে বা তম্বি শুনে নয়। খাতা ও নিয়েছে জেনেও প্রশান্ত অঙ্কের মাস্টারকে বলে দিল না কেন, সেটাই ওর বিস্ময়ের কারণ। ও ভেবেছিল এক ফাঁকে যেভাবে খাতাটা চুরি করেছিল, অঙ্কের ক্লাস শেষ হলে তেমনি আর এক ফাঁকে খাতাটা জায়গা মতো রেখে দেবে। তারপর স্বীকার না করলেই হলো। কে জব্দ করেছে মনে মনে বুঝলেও প্রশান্ত কিছু বলতে পারবে না। ভবিষ্যতের ভয়ে আপনা থেকেই তখন আবার সুরসুর করে ওর পাশে এসে বসবে। রাগের মাথায় প্রশান্ত ওর বইপত্র ফেলে ছড়িয়ে নিজের খাতা উদ্ধার করে নিয়ে রাগে কাঁপতে কাঁপতেই চলে গেল। আবারও বলে গেল চুরির মজা দেখাবে। অন্য ছেলেরা হতভম্ব একেবারে। ছুটির পর প্রশান্ত ওর সঙ্গে কথা বলবেই না, কিন্তু সুধীর ওর সঙ্গ ছাড়ল না। ওর ছোট্ট বুকের তলায় অদ্ভুত মোচড় পড়েছে। ও বারবার জিজ্ঞাসা করতে লাগলো, আমি খাতা নিয়েছি জেনেও তুই অঙ্কের স্যারকে বলে দিলি না কেন? প্রশান্ত খেঁকে উঠল, বললে মেরে তোকে আধমরা করতো। আর একবার তোকে কি করেছিল মনে নেই, বেহায়া কোথাকার? তোকে আমি ছাড়বো ভেবেছিস? আমি বাবাকে বলবো। বিমর্ষ মুখে সুধীর চুপচাপ খানিক তার সঙ্গে চলল। তারপর বলল, দাঁড়া একটু। ঝুঁকে মাটি থেকে বড়সড় একটা পাথর তুলে প্রশান্তর হাতে দিতে গেল। ধর এটা। কেন? প্রশান্তর রাগ একটুও ঠান্ডা হয়নি। ধর না। পাথরটা হাতে গুঁজে দিল। আমাকে তুই যত জোরে খুশি মার, যত জোরে পারিস, যেখানে ইচ্ছে মার, মার না। পাথর হাতে প্রশান্ত ওর দিকে চেয়ে রইল। ও বলল, তোর বাবা জানলে আমার বাবাকে বলবে। বাবা খুব কষে মারবে আমাকে, তার জন্যে কিছু না। কিন্তু পড়ার সময় আর কখনো আমাকে তোদের বাড়ি নিয়ে যাবে না। সন্ধে হতে না হতে তখন সেই আগের মতো কলের জল খেয়ে পেট ভরাতে হবে। কিন্তু প্রশান্তর রাগ পড়েনি তবু। বাবার কাছে বলেছে। তারও তো বয়স হবে ৮ তখন। বাবার কাছে প্রশান্ত সুধীরের পরের কথাগুলোও বলেছে সেই সঙ্গে। পেশাগতভাবে প্রশান্তর বাবা কিশোর মনস্তত্ত্ব নিয়ে অনুশীলন করে থাকেন। ছেলে মাস্টারের কাছে নালিশ করেনি শুনে খুশি হয়েছেন। তাকেও কিছু না বললে হয়তো আরও খুশি হতেন। ছেলেকে আরেকটু পরীক্ষা করার সুযোগ ছাড়লেন না তিনি। বললেন, ঠিক আছে, ওরকম ছেলেকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। বাবার এই উক্তি ছেলের ঠিক যেন পছন্দ হলো না, কিন্তু স্কুলের হেনস্থা রাগ আছে তখনও পর্যন্ত। বিকেলে বারান্দায় দাঁড়িয়েছিল। নিচের রাস্তায় এসে সুধীর আধা ইশারায় জিজ্ঞাসা করল, বাড়িতে বলেছিস? প্রশান্ত ওপর থেকে মাথা নাড়ল, বলেছে। ব্যাস, সেখানেই সম্পর্ক শেষ। সুধীর হনহন করে চলে গেল। সন্ধ্যায় বাবার সঙ্গে পড়তে এলো না। রাতে বাবার হাতে মার খাবার জন্য প্রস্তুতি ছিল, কিন্তু ও বাড়ি থেকে ঘুরে এসেও বাবা কিছুই বলল না দেখে অবাক একটু। ওদিকে রাতে খেতে বসে প্রশান্তরও মন খারাপ।
আর একজন বোধহয় সন্ধ্যা থেকে কলে জল খেয়েছে। পরদিন স্কুলেও কথা নেই। বাড়ি ফিরে বাবার অনুমতি নিয়ে প্রশান্ত সুধীরকে ডেকে বলল, বাবা তোর বাবাকে কিছু বলবে না, তোকে আসতে বলেছে। দাঁত কড়মড় করে সুধীর জবাব দিয়েছে, যাব না, যা, আমি কি ভিখিরি? সেই থেকে দুটো শিশুর পাকাপোক্ত বিচ্ছেদ। বাপের ভয়ে সুধীর প্রশান্তকে কিছু বলতে পারে না, নইলে মজা বুঝিয়ে ছাড়ত। ওদিকে অপমান বোধে প্রশান্ত গোঁ ভরে বিষম উপেক্ষা করতে লাগল। সুধীরের বাবা সুধীরকে দুই একদিন কানমোলা আর চড়চাপাটি দিয়েও ও বাড়িতে পড়ানোর সময় ছেলের টিকির নাগাল পাননি। অভাবের দায়ে যারা একাধিক টিউশনি করেন, নিজের ছেলের সম্পর্কে তারা প্রায়শই আশাহত। মাস দেড়েকের মধ্যে প্রশান্তর বাবা হঠাৎ বদলি হয়ে গেলেন। ওরা চলে গেল। শেষ পর্যন্ত আরই থেকে গেল। সেই রাগে সুধীর শূন্য বাড়িটার দিকে চেয়ে জিভ ভ্যাংচালো দিনকত। দারিদ্র্যের হাড় ভাঙা খাটুনির চোটেই সুধীরের বাবা অকালে মারা গেলেন। সব থেকে বড় দুটো বোনের বিয়ে হয়েছে মাত্র, বাকি সব দাদার ঘাড়ে। বাবা মারা যাবার 1 বছরের মধ্যেই মা চোখ বুজেছেন। মাঝি মাল্লা শূন্য নৌকোর মতো ওদের সংসারটা ভেসে চলছিল। খাওয়ার ব্যবস্থা নেই, পড়ার ব্যবস্থা নেই। ওর দাদার মাথায় সর্বদা তখন আগুন জ্বলত। সামান্য দোষেও ছোট ভাই বোনগুলোকে ধরলে আধমরা করে ছাড়ত। ওই বয়সেই দাদা 3-3টে টিউশনি করত সকাল বিকেল। মাস্টারদের হাতে পায়ে ধরে বিনে পয়সায় নিজের কলেজের পড়া চালাত। সুধীরের পিসি এক বাড়িতে রান্নার কাজ করত। 8 থেকে 10 এই 2 বছর সুধীররা কতদিন দুবেলা খেতে পেয়েছে হাতে গুনতে পারত। তবে একটা জিনিস সুধীরের মতো অপর্যাপ্ত আর কেউ খায়নি, সেটা হলো মার। দিদিদের হাতে মার, পিসির হাতে মার, আর দাদার হাতের তো কথাই নেই। ওর দাদার যেন মারের নেশা চাপত এক সময়। তখন কেউ কেউ জোর করে ছিনিয়ে না নিয়ে গেলে সেই মারের চোটে কোনো সময় মুখে রক্ত উঠেই মরে যেতে পারত। 10 বছরের সেই ছেলে দুনিয়ার সব থেকে বেশি ঘৃণা করত দাদাকে। কত সময় ভাবত, বাবা মায়ের মতো কোনো মন্ত্র বলে দাদাও যদি হট করে মরে যেত, তার থেকে ভালো বোধ করি আর কিছু হয় না। মার খাবার মতো সমস্ত গুণাবলী অবশ্য অর্জন করেছিল সুধীর। সমস্ত দিন রাস্তা রাস্তায় টোটো করে ঘুরে বেড়াত। বাপের স্কুল থেকে নাম কাটা গেছে। কর্পোরেশনের ফ্রি স্কুলে ওর নামটাই শুধু লেখা ছিল, আর সেও বেশি দিন থাকেনি। প্রথম কারণ, বাড়ি থেকে বেরিয়ে স্কুলমুখও বড় একটা যেত না। দ্বিতীয় কারণ, স্কুলের ছেলেদের খাতা পেন্সিল বই ফাঁক পেলেই চুরি করে বসত। মাস্টারমশাইরা একাধিকবার ওর দাদার কাছে লিখিত নালিশ পাঠিয়েছে, শেষে তাড়িয়ে দিয়েছে। ভাইকে শোধরানোর একটাই ওষুধ জানত ওর দাদা, মার। সেই ওষুধ সে নির্দয়ভাবে প্রয়োগও করত, কিন্তু ফল কিছু হতো না। দুষ্টুমি আর গোয়ার তুমি ব্যাধির মতোই পেয়ে বসেছিল ওকে। মাস্টারদের নালিশ এলেই দাদা ওকে ধরে বেদম ঠ্যাঙাতো, আর নাম কাটা যাবার পর ঠেঙিয়ে তো প্রায় মেরেই ফেলেছিল। তারপর ঘাট ধরে রাস্তায় বার করে দিয়েছিল। 10 বছরের ছেলেটার সঙ্গে বাড়ির তখন একবেলা খাওয়ার সম্পর্ক, সেও দাদা বাড়ি না থাকলে। বিকেলের খাওয়া আর রাতের খাওয়া ও তখন মাঝে মাঝে নিজেই সংগ্রহ করতে পারত। ওই 10 বছর বয়সেই গোকুলের আড্ডায় মেশার সুযোগ হয়েছিল। গোকুল পাড়ার নামজাদা গুন্ডা। বেপাড়ার খুন জখম রাহাজানির সুনাম ছিল তার। অল্প বয়সী একটা ছেলে থাকলে অনেক রকমের সুবিধে। সুধীর ওর ফাই ফরমাইশ খাটত। হুকুম মতো ঘুরে ঘুরে কিছু কিছু খবর সংগ্রহ করে দিত। সেসব খবর পেয়ে গোকুলের কি লাভ সঠিক বুঝত না, কিন্তু লাভ যে কিছু হয় সেটা অনুমান করতে পারত। মেজাজ ভালো থাকলে গোকুলই ওকে মাঝে মাঝে খাবারের ভাগ দিত, 2-4 আনা পয়সাও দিত সময় সময়।
ওই বয়সেই গুণধর গোকুলের আধ খাওয়া বিড়ির শেষটুকু হাতে পেলে কৃতার্থ বোধ করত নিজেকে। পাড়ার কাছাকাছি এক বাড়িতে একবার বড় রকমের একটা চুরি হয়ে গেল। 5-7 হাজার টাকার গহনা চুরি। সেই চুরির খবর সুধীরও জানত, কিন্তু কে যে চুরি করেছে ঠিক ঠিক জানে না। শুধু এইটুকু জানে, ওই বাড়িতে বাচ্চা ছেলের চাকরির খোঁজে গোকুল তাকে 2-3 দিন পাঠিয়েছিল। সোজা ভেতরে গিয়ে ঢুকে বাড়ির গিন্নির কাছে মিছিমিছি চাকরির বায়না করতে বলেছিল। তারপর কোন ঘরের কোন দিকে কটা দরজা, কোন দিকে দোতলার সিঁড়ি, কোন ঘরে গিন্নি থাকে, এসব তার কাছে থেকে খুঁটিয়ে জেনে নিয়ে এসেছিল। আর এতটুকুর বদলেই পেট ভরে ওকে রসগোল্লা খাইয়েছিল সেদিন। চুরির 2 দিন বাদে গোকুল 3-4 জন সাঙ্গপাঙ্গ নিয়ে তার আড্ডায় বসে আনন্দ করে চপ কাটলেট গিলছিল। সুধীরও ছিল সেখানে। গোগ্রাসে চপ কাটলেট খাচ্ছিল সেও। হঠাৎ বাইরে কড়া নাড়ার শব্দ। দরজা খুলে চক্ষু স্থির সকলের। পুলিশে ঘর ঘিরে ফেলেছে। ওদের সঙ্গে সুধীরকে থানায় নিয়ে গেল তারা। ঘণ্টা 2 বাদে সুধীর হাঁ করে দেখে যে বাড়িতে চুরি হয়েছে, অর্থাৎ যে বাড়ির গৃহিণীর কাছে সে চাকরির আবদার করতে গেছিল, তিনিও থানায় হাজির। তিনি ওকে দেখেই চিনলেন আর দাঁত কড়মড় করে ওর শয়তানির কথা বলতে লাগলেন। তারপর পিঠে পুলিশের 2-1টা রুলের বাড়ি পড়তেই ও গলগল করে বলে দিল কেন গেছিল, কার নির্দেশে গেছিল। এরপর পুলিশ ওর দাদাকে থানায় টেনে এনেছে। দাদা তো হাঁ প্রথম। তারপর পুলিশের হাত থেকেই ওকে ছিনিয়ে এনে শেষ করে দেয় আর কি। পুলিশের লোকই তখন দাদার হাত থেকে রক্ষা করেছে ওকে। কি কাণ্ড যে হলো তারপর কদিন ধরে ঠিক নেই। রোজ একটা বন্ধ গাড়িতে ঢুকিয়ে যেখানে নিয়ে যাওয়া হতো ওদের, তার নাম নাকি কোর্ট। শুনল সেখানে অপরাধীর বিচার হয়, সাজা হয়। দাদাকেও রোজ দেখত সেখানে। বিচারে গোকুলদের কয়েক বছর করে জেল হয়ে গেল। সুধীরের বয়স মাত্র 10, মৃত স্কুল মাস্টারের ছেলে, আর কুসঙ্গে এই প্রথম অপরাধ। এইসব বিবেচনায় ধমক ধামক দিয়ে আবার দাদার হাতেই সঁপে দেওয়া হলো ওকে। সুধীরের তখন বদ্ধ ধারণা, দাদা ওকে বাড়ি নিয়ে গিয়েই দা দিয়ে 2খানা করে কেটে ফেলবে। প্রাণে বাঁচার তাড়নায় দাদার হাত ছাড়িয়ে 2বার ট্রাম থেকে লাফিয়ে পালাতে চেষ্টা করেও পারেনি। দাদা বাড়ি নিয়ে লোকে এনে একটা ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দিল। তারপর টানা 12 ঘন্টা বদ্ধ ঘরে 10 বছরের ছেলেটার শুধু মৃত্যুর প্রতীক্ষা। কিন্তু দাদা সেদিন আর এলোই না। দিদিরা তালা খুলে খাবার দিয়ে আবার তালা বন্ধ করে চলে গেল। পরদিন আরও হতভম্ব সে। বেশ সকাল সকাল তাকে চান করানো হলো। তারপর খেতে দেওয়া হলো। পাশে দাদাও খাচ্ছে গম্ভীর মুখে বসে। খাওয়া দাওয়ার পর একটা পুঁটলি হাতে করে ওকে সঙ্গে নিয়ে বেরুলো আবার। বিষয়ের শেষ নেই 10 বছরের ছেলেটার। দাদা তাকে নিয়ে ট্রেনের টিকিট কেটে একটা গাড়িতে চেপে বসল। বিস্ময়ের সঙ্গে ভয়ও কম নয়। দাদা কি তাহলে ওকে দূরের কোনো বন জঙ্গলে নিয়ে গিয়ে কেটে কুটে ফেলে দিয়ে আসবে? বিকেলের দিকে যে স্টেশনে নামা হলো তার নাম বহরমপুর। দাদা একে ওকে কী সব জিজ্ঞাসা করে করে এক বাড়িতে এসে উঠল। তারপরেই সুধীর অবাক হয়ে দেখে দাদা তাকে এনে হাজির করেছে প্রশান্তর বাবার কাছে, 2 বছর আগে যিনি বদলি হয়ে পাড়া ছেড়ে চলে গেছিলেন। প্রশান্তকেও দেখল সেখানে। হঠাৎ ওকে দেখে প্রশান্ত খুশিতে আটখানা, আর সুধীর হতভম্ব। 2 বছর আগের অভিমান এখন এক মুহূর্তে শেষ। ঘরের মধ্যে ঘণ্টা 2 ধরে দাদার সঙ্গে প্রশান্তর বাবার কী কথা হলো জানে না। দুজনে একসঙ্গে আবার ঘর থেকে বেরিয়ে এলো যখন, প্রশান্তর বাবা
সুধীরের দিকে চেয়ে মিটিমিটি হাসছেন আর সুধীরের দাদা কাঁদছে। তার পায়ের ধুলো নিয়ে দাদা আর একবারও ওর দিকে ফিরে না তাকিয়ে সোজা চলে গেল। প্রশান্তর বাবা ওর কাছে এসে মাথাটা একবার নেড়ে দিয়ে বললেন, খুব দুষ্টু হয়ে গেছিস বুঝি? আমার কাছে ভালো হয়ে থাকবি তো? সুধীর অবাক তখনও। জীবনে এমন মিষ্টি হাসি ও আর বুঝি দেখেনি। পরে সবই আস্তে আস্তে বুঝেছে। প্রশান্তর বাবা এখানকার বোরস্টাল সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক দুরন্ত অপরাধী ছেলেদের যে জেলে আটকে রেখে তাদের মতিগতি ফেরানো হয় তার খোদ কর্তা। সুধীর প্রথমে ভেবেছিল ওকেও ওই সব ছেলেদের সঙ্গেই রাখা হবে। পরে নিশ্চিন্ত হয়েছে, প্রশান্তই জানিয়েছে ও একসঙ্গে এই বাড়িতেই থাকবে। মনের আনন্দে বন্ধুর কাছে ভিতরের গোপন কথাও ফাঁস করে দিয়েছে। ওর মা নাকি আপত্তি করেছিলেন, বলেছিলেন বোরস্টালে পাঠিয়ে দিতে, তা না হলে তাদের নিজের ছেলেও নাকি খারাপ হয়ে যেতে পারে। তখন ওর বাবা নাকি হেসে বলেছেন, আমার থেকেও একটা বাচ্চা ছেলের শক্তির ওপর তোমার বেশি বিশ্বাস দেখি। ব্যাস, মা চুপ। ছেলেদের সেই জেলখানা এরপর সুধীর কত দেখেছে ঠিক নেই। তাদের সঙ্গে হইচই করেছে, খেলাধুলোও করেছে। আর কেন যেন সত্যিই ভালোবেসে ফেলেছিল ওদের। স্বভাবদোষে স্কুল বা খেলার সময়ে কখনো বেশি দুষ্টুমি করে ফেললে প্রশান্তর বাবা হেসে হেসেই বলতেন, ফের ওরকম করলে কিন্তু ওই ছেলেগুলোর ওখানে পাঠিয়ে দেবো তোকে। কিন্তু আশ্চর্য, একটা দিনের জন্যেও গায়ে হাত তোলেননি তিনি। প্রায় নিজের ছেলেকে আর ওকে নিয়ে গল্প করতে বসতেন পৃথিবীর কত সব দুরন্ত ছেলে পরে কত ভালো ভালো কাজ করেছে, সেই সব সত্যি গল্প। বোরস্টালের কত বয়ে যাওয়া ছেলে স্বভাব শুধরে কত বড় হয়েছে, সেই সব গল্প। সুধীর কান পেতে শুনত, বিশ্বাস করবে কি করবে না ভেবে পেত না। সেই সব গল্পের ফসল যে ফলেছিল সেটা আর কেউ না হোক প্রশান্তর বাবা অন্তত অনুভব করেছিলেন। একবার এক দুর্দান্ত ছেলের আবির্ভাব ঘটেছিল বোরস্টালে। তার নাম বাবু, বয়স মাত্র 14, অর্থাৎ সুধীরদের থেকে 1 বছরের মাত্র বড়। কিন্তু ওই বয়সেই বাবু অনেকবার পুলিশকে শুদ্ধ ঘোল খাইয়ে ছেড়েছে। বস্তিতে থাকত। 9 বছর বয়সে মা মারা যেতে বাপ আবার বিয়ে করে 3 মাসের মধ্যে ওকে হাড় ভাঙা পিটুনি দিয়ে রাস্তায় বার করে দিয়েছিল। তারপর কুসঙ্গে মিশে দেখতে দেখতে সে ওস্তাদ ছেলে বনে গেছে। 13 বছর বয়সেই এক সাংঘাতিক দলের প্রথম সারির সাগরেদ সে। সুধীর ওর নিজের মুখেই শুনেছে তার দল ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, মেয়ে চুরি করেছে, আরও কত কি বীরত্বের কাজ করেছে। দলের সর্দারের বুদ্ধির দোষে ধরা পড়ে দলকে দল জেলে পড়ছে এখন, আর বয়স কম বলে তাকে এখানে আনা হয়েছে। সর্দারের বুদ্ধির দোষটা কি শুনে সুধীর অবাক। একটা মেয়েকে নিয়ে সর্দারের সঙ্গে দলের দ্বিতীয় মাতব্বরের প্রায় খুনোখুনি ব্যাপার। সেই লোকটাই পুলিশকে খবর দিয়ে দল শুদ্ধ ধরিয়ে দিয়েছে। বাবুর মতে সর্দার জেল থেকে বেরিয়েই প্রথমে সেই লোকটাকে খুন করবে, তারপর ওই মেয়েটাকে। সেই সঙ্গে বাবু সুধীরকে একটু জ্ঞানও দিয়েছে। বলেছে, কোনো কিছুতে মেয়ে ভিড়লেই সর্বনাশ, বুঝলি? সুধীর বুঝত না, কিন্তু বাবু ওকে কেমন করে যেন বশ করেছিল। তার স্বাস্থ্য দেখে মুগ্ধ, সাহসের কথাবার্তা শুনেও। প্রশান্তর বাবার নিষেধ সত্ত্বেও ওই দুর্দান্ত ছেলেটার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করত। বড় সাহেবের বাড়িতে থাকে বলে সকলের সঙ্গেই অবাধে মেলামেশার সুযোগ ছিল তার। বাবুকে ও নিজের গল্পও করেছে। কোথা থেকে কিভাবে এখানে এসেছে সেই গল্প। বড় সাহেবের বাড়ির এই ছেলেটার সঙ্গে ভাবের সুযোগ নিতে ছাড়েনি বাবু। সুধীর সঙ্গে থাকলে
বোরস্টালের অনেক নিয়মকানুন ফাঁকি দেবার সুযোগ মিলত। একসঙ্গে পালাবার নানা রকম প্রলোভন দেখিয়ে ওর মাথাটা আবার বিগড়ে দিতে চেষ্টা করতে লাগলো সে। বাঁধা ধরা এই খাঁচার জীবনকে ধিক্কার দিয়ে থুতু ছেটাত সে। তার বদলে দুজনে মিলে কত স্বাধীন আর কত দুর্ধর্ষ হয়ে উঠতে পারে সেই সব সম্ভাবনার কথা বলতো। সুধীর তাকে ভালোর দিকে ফেরাতে চেষ্টা করত, কিন্তু এক এক সময় ওর মনে এই খাঁচার জীবন থেকে পালাবার লোভ চিকিয়ে উঠত। বাবু ওকে বোঝাতো ওরও খাঁচার জীবন, ভালো হওয়ার আফিম খাইয়ে ওকে বশ করে রাখা হয়েছে। তাছাড়া অন্যের দয়ায় মানুষ, এ কথা সকলে চিরকাল বলবে, যারা মানুষ করছে তারাও বলবে। সুধীরকে আধা আধি বশ করার পর এক বিকেলের দিকে বাবু ওকে নিয়ে পালালো। বড় সাহেবের বাড়ির ছেলের সঙ্গে যাচ্ছে, কেউ একটুও সন্দেহ করল না। ওদিকে সুধীরও ঠিক বুঝতে পারেনি চিরকালের মতো পালাচ্ছে তারা। ভেবেছিল 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য যেমন এক একদিন এদিক সেদিক চলে যায় তারা, তেমনই যাচ্ছে। টানা 5-6 মাইল চলে আসার পর সুধীরের সন্দেহ হতে বারবার শুধল কোথায় যাওয়া হচ্ছে, কিন্তু বাবুর মুখ তখন ধারালো গম্ভীর। চলেছে জঙ্গলের ধার ধরে, কখনো বা জঙ্গলের ভিতর দিয়ে। বাবু এতক্ষণে ওকে বুঝিয়েছে আজ এমন একটা অ্যাডভেঞ্চার হবে যা জীবনে ভুলবার নয়। কী অ্যাডভেঞ্চার সুধীর ক্রমশ যেন তার আভাস পাচ্ছে, সেটা যেন বাবুর চোখে মুখে ফুটে উঠছে। বাড়ি ফেরার জন্য বার কয়েক তাগিদ দেবার পর বাবু ওকে জঙ্গলের ধারে একটা ভাঙা দেওয়ালের ওধারে টেনে নিয়ে গিয়ে কোমর থেকে ছোট চকচকে ছোরা বার করল একটা। তার চোখ মুখও ওই ছোড়ার মতোই ভয়ানক করে উঠল। আর ফেরার নাম করবি না এখানেই তোকে শেষ করব বল? সুধীর বোবা হঠাৎ। ধাক্কা দিয়ে একে মাটিতে ফেলে বাবু ওর বুকের ওপর চেপে বসল। তারপর ছোড়াটা উঁচিয়ে ধরল। আর ফেরার নাম করবি কিনা বল শিগগির। সুধীর সভয়ে মাথা নাড়ল, করবে না। পাশে বসে বাবু ওকে টেনে তুলল, আদর করে 2টো ঝাঁকানি দিয়ে বলল, আমরা ওদের খাঁচা থেকে পালিয়ে এলাম বুঝছিস না? সন্ধে হয়ে এলো আর আমাদের পায় কে? তোতে আমাদের দল গড়ব, একদিন সেই দলে আরও কত মরদ আসবে দেখিস। আমাদের বন্দুক থাকবে, রিভলভার থাকবে, বিলেতি ছবির মতো ব্যাংক ডাকাতি করব, ঘরে পাঁজা পাঁজা নোট থাকবে। তার বদলে কিনা এই দয়ার জীবন? তুই মরদ না? হ্যাঁ, সুধীরের মাথায় প্রলোভন আবার দানা পাকিয়েছে। বীরত্বের স্বপ্ন দেখারই বয়স সেটা। সম্ভব অসম্ভবের বিচার মাথায় আসে না। তাছাড়া শিশু অবস্থা থেকেই দুজনে ওই বিপদের রোমাঞ্চ জেনেছে। বাবু অবশ্য আরও ঢের বেশি জেনেছে। এরপর অন্ধকারে দুজনে আরও 5-6 মাইল পথ ভেঙেছে। সমস্ত পথ বাবু সুধীরকে ভবিষ্যতের উদ্দীপনা জগিয়েছে। তারপর হাত বাড়িয়েছে, তোর কাছে কি আছে দে। অ্যাডভেঞ্চারের জন্য যে কটা টাকার সম্ভব বাবু ওকে সঙ্গে নিতে বলেছিল। সুধীরের সম্বল মাত্র 2 টাকা সঙ্গে নিয়েছিল। পকেট থেকে টাকা 2টো বার করে তার হাতে দিল। মাত্র 2টো টাকা দেখে হাসি মুখেই ওকে একটা অশ্লীল গালাগাল দিয়ে বাবু বলল, ঠিক আছে, টাকা আমরা ঠিক জোগাড় করে নেব। আমি কি করতে পারি সকাল হলে দেখিস। একটা দোকান থেকে কিছু গুড় মুড়ি কিনে খেয়ে আবার চলল তারা। কিন্তু সুধীরের ততক্ষণে বিপরীত চিন্তা আর অনুশোচনা শুরু হয়েছে। ক্রমে সেই চিন্তা আর অনুশোচনা বাড়তে থাকল। প্রশান্তর বাবার মুখে শোনা সেই সব ছেলের মুখগুলো চোখের সামনে ভাসতে লাগল। অল্প বয়সে যারা এদের মতোই ঘৃণ্য শয়তান ছিল, কিন্তু পরে যারা আদর্শ মানুষ হয়ে উঠেছে, তারা যেন সব একসঙ্গে ছিছি করতে লাগলো ওকে। তাছাড়া মেসোমশায়, প্রশান্তর বাবা কি ভাবছে, মা কি ভাবছে, প্রশান্ত কি ভাবছে? তাদের বিশ্বাসের উপর এত বড় বেইমানি করবে? মেসোমশায়ের মাথা হেঁট করে দেবে? সকলে বলবে
এই বেঈমানকে আশ্রয় আর প্রশ্রয় দিয়েছিল বলে এমনটা ঘটল। আর ও যদি একলা কোনো রকমে বাবুর খপ্পর থেকে বেরিয়ে ফিরে যেতেও পারে, তবু সকলে বলবে ওর জন্যেই বাবু পালাতে পারল, ওর জন্যেই বাবুকে আর ভালোর দিকে ফেরানো গেল না। একলা ও ফিরবে কি করে? মেসোমশাইকে, মাসিমাকে, প্রশান্তকে মুখ দেখাবে কি করে? মাথায় আগুন জ্বলতে থাকলো একসময়। থমকে দাঁড়ালো। বাবুও থামল। কি? যাব না, ফিরে চল। সঙ্গে সঙ্গে ছোড়ায় হাত পড়ল। কি বললি? আবার বলতো। সুধীরও প্রস্তুতি ছিল। লাফিয়ে দুহাতে জাপটে ধরল তাকে। আমিও যাব না, তোকেও যেতে দেব না। পা ধরে আমরা মেসোমশাইয়ের কাছে ক্ষমা চাইব। আর বলার অবকাশ পেল না। অন্ধকার রাস্তায় দুজনের জাপটাজাপটি শুরু হলো। সুধীর প্রাণপণে ওকে আঁকড়ে ধরে চিৎকার করে লোক ডাকতে থাকল। তারপর আর মনে নেই। ছোড়াটা বুক ঘেঁষে কাঁধের দিকে বসে গেছে। এক অব্যক্ত যন্ত্রণায় চারদিক কালো হয়ে যাচ্ছে। তবু বাবুকে আঁকড়ে ধরে থাকতে চেষ্টা করছে আর চিৎকার করছে। তারপর আর কিছু মনে নেই। চোখ মেলে দেখে দিনের আলো। অচেনা একটা ঘরে লোহার খাটের ধপধপে বিছানায় শুয়ে আছে। সামনে ঝুঁকে আছে প্রশান্তর বাবা, মেসোমশাই। তার পাশে মাসিমা আর প্রশান্ত। শুকনো উতলা মুখ তাদের। একটু বাদেই সুধীর বুঝেছে সে হাসপাতালে শুয়ে আছে। কিন্তু ও স্বপ্ন দেখছে কি ঠিক দেখছে বুঝে উঠছে না। স্বপ্ন নয়, বুকে কাঁধে ব্যান্ডেজ বাঁধা আর ভয়ানক যন্ত্রণা। তবু প্রথম কথা জিজ্ঞাসা করেছিল, বাবু কোথায়? মেসোমশাই গম্ভীর মুখে জবাব দিয়েছেন, সেও জায়গা মতো আছে। শিক্ষা হয়েছে? আর কখনো এমন করবি? যন্ত্রণায় নয়, ওই কথা শুনেই চোখে জল এসেছিল সুধীরের। মাথা নেড়েছে, আর করবে না। পরে শুনেছে জাপটাজাপটির সময় ওর চিৎকার শুনে কয়েকজন লোক ছুটে এসে ওদের দুজনকেই ধরেছে। একটা গাড়ি জোগাড় করে সুধীরকে হাসপাতালে আর বাবুকে থানায় দিয়েছে। থানার লোকও তখন চারিদিকে বেরিয়েছিল ওদের খুঁজতে। ও একটু ভালো হয়ে উঠতে মেসোমশাই অ্যাডভেঞ্চারের ব্যাপারটা আগাগোড়া শুনেছেন। শোনার পর যা বলেছিলেন, লজ্জায় সুধীর কুঁকড়ে গেছিল। কিন্তু বিস্ময়েরও সীমা পরিসীমা ছিল না তার। তিনি বলেছিলেন, তুই একটা ছেলের মতো ছেলে হবি, আমি বলে দিলাম। সুধীর, তুমি যে কি হয়েছ সে আর তিনি কতটুকু দেখেছেন, কতটুকু জেনেছেন। প্রশান্ত আর সুধীর ছায়া আর কায়া। একসঙ্গে খায়, একসঙ্গে শোয়, একসঙ্গে খেলে, একসঙ্গে পড়ে। স্কুলের পরীক্ষায় ফল প্রশান্তর বরাবরই সুধীরের থেকে ভালো হয়। তুলনামূলকভাবে সুধীরের ফলও চমকপ্রদই বটে, কিন্তু বরাবর প্রশান্তর কিছু নিচে থাকত সে। প্রশান্তর বাবা বলতেন, তোর এখনও বাঁদরামি যায়নি, একটু চেষ্টা করলেই তুই ওর থেকে ঢের ভালো রেজাল্ট করতে পারিস। এ কথা বলার কারণ আছে। ওই রকম একটা দুরন্ত ছেলে যে প্রশান্তর নিচে পড়বে না বলে গোঁ ধরে একটা বছর বাড়িতে মাস্টারের কাছে পড়ে পরের বছর ঠিক প্রশান্তর একই ক্লাসে গিয়ে ভর্তি হতে পেরেছিল, ভদ্রলোকের কাছে সেটাই প্রচণ্ড বিস্ময় আর আশার ব্যাপার। কিন্তু তারপর দৈবাৎ যদি কোনো পরীক্ষায় সুধীর বন্ধুর থেকে ভালো রেজাল্ট করে বসলো তো নিজেই অপ্রস্তুত যেন। বলতো, তুই ভালো করে পড়িসনি, এবারে ভালো করে পড়। 3 বছর বাদে সুধীরকে এক ছুটিতে প্রথম দাদার কাছে কলকাতায় পাঠিয়েছিলেন প্রশান্তর বাবা। দিন 20 ছিল দাদার কাছে। দাদা তখন একটুও শাসন করত না, বরং সাধ্যমতো যত্ন করত। কিন্তু সেই পুরনো পরিবেশে সুধীরের যেন হাঁপ ধরত, দম বন্ধ হয়ে আসত। মনে মনে দিন গুনত কবে ছুটি ফুরবে, কবে যাবে এখান থেকে। এরপর একটা ব্যাপার সুধীর লক্ষ্য করত, কোনো বড় ছুটি এলেই
প্রশান্তর বাবা ওকে একরকম জোর করেই কলকাতায় দাদার অভাবের সংসারে দিন কতক থেকে আসার জন্য পাঠিয়ে দিতেন। প্রশান্ত বা তার মা আপত্তি করলেও সেটা টিকত না। বেশ ভালোভাবেই হায়ার সেকেন্ডারি পাশ করলো দুজনে। প্রশান্তর ফল অবশ্য ওর থেকে অনেক ওপরের দিকে। নিজের জন্য আফসোস নেই সুধীরের। বন্ধুর ফল আরও ভালো হলো না কেন সেই খেদ। প্রশান্তর বাবা ওকে জিজ্ঞাসা করলেন, প্রশান্ত তো ডাক্তারি পড়বে বলছে, তুই কি পড়বি? সুধীর নিরুত্তর। ওর হয়েই প্রশান্ত জবাব দিল, দুজনেই ডাক্তারি পড়ব, অনেক আগেই দুজনের দরখাস্ত সারা। প্রশান্তর বাবার খরচা চালাতে একটুও আপত্তি নেই। এই ছেলেটা তখন নিজের ছেলের থেকে কম নয় তার কাছে। কেবল ওই ছেলে ডাক্তারিতে সিট পাবে কিনা সেই সংশয়। নিজের যেটুকু প্রতিপত্তি ছিল এই ছেলের জন্য খাটালেন। নিজের ছেলে রেজাল্টের জোরেই সিট পাবে। বন্ধুর সঙ্গে কলকাতা এসে প্রশান্ত তার জন্য বাপের নির্দেশ মতো আদা জল খেয়ে চেষ্টায় লেগে গেল। সে কদিন সুধীরের দাদার কাছেই ছিল। দাদা তখন মার্চেন্ট অফিসের কেরানি, ভগ্ন স্বাস্থ্য। ওদের সেই দারিদ্র্য দেখে প্রশান্ত মনে মনে স্তব্ধ। তবু তো ওদের সংসার তখন আগের থেকে কিছুটা হালকা হয়েছে। সুধীরের ওপরের 4 বোনের মধ্যে 2 বোন তখন নিখোঁজ। কোথায় আছে কি নেই কেউ জানে না। সেই সঙ্গে পিসির এক মেয়েও নিপাত্তা। রাত্রিতে বন্ধুর কাছে সব বলে সুধীর হেসে হেসে বলেছিল, এরপরেও তুই আমাকে ডাক্তার বানাবি? তার ঢের আগে দাদাটা তো মরে ভূত হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সেই ডাক্তারিতেই ভর্তি হতে হয়েছে। প্রশান্তর সেই এক কথা, হয় দুজনে পড়বে নয়তো কেউ পড়বে না। বাবার কাছ থেকে টাকা এনে প্রশান্ত অনেক সময় গোপনে সুধীরের দাদার কাছে দিয়ে এসেছে, কিন্তু গোপন থাকেনি। সুধীর হেসে হেসেই বলেছে, দারিদ্রের 10 হাঁ, তুই কোন হায়ের খিদে মেটাবি রে? এদের সঙ্গে আমার প্রথম যোগাযোগ আগ্রায়। আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, একটা মেয়ের প্রতি একটা ছেলের অথবা ছেলের প্রতি একটা মেয়ের হঠাৎ আকর্ষণের জন্য কি বিশেষ কোনো যোগাযোগের দরকার হয়? আমার বিশ্বাস দরকার হয় না, যদি পরস্পরের মন জানাজানির অবকাশ থাকে। কিন্তু সেরকম যোগাযোগ ঘটলে সেই বিলম্বিত অবকাশ অনেকটা সংক্ষেপ করে আনা যায় বোধহয়। পরস্পরের মন দেখা, মন বোঝাটাই আসল ব্যাপার। ঘটনার আয়নায় সেটাই অনেক সময় খুব সহজে দেখা যায়, বোঝা যায়। এই কারণেই লেখক লেখিকাদের কিছু একটা অনুকূল বা প্রতিকূল ঘটনা ঘটিয়ে ফেলার দিকে এত ঝোঁক। এরই মধ্যে মাসিক সাপ্তাহিকের কত গল্পে নায়ক নায়িকাকে কাছাকাছি আনার জন্যে বা সাময়িকভাবে দূরে ঠেলে দেবার জন্যে নিজেই আমি কত রকমের ঘটনার আশ্রয় নিয়েছি ঠিক নেই। সেই নিজের জীবনেই এমন একটা ঘটনা ঘটল যা না ঘটলে কোনো লেখক বা লেখিকার সেটা কল্পনা করা সম্ভব নয়। বাস্তব অনেক সময় গল্পের থেকেও বিস্ময়কর বটে। আর আমার বেলায় আরও বিচিত্র এই যে সেই ঘটনার আয়নায় আমাকে মন দেখতে হলো, জানতে হলো, বুঝতে হলো আর একজনের। ঘটনার যে প্রত্যক্ষ উপলক্ষ তার নয়। তখন আমার বয়স 20। সেবারে বাংলা অনার্সে বিএ পরীক্ষা দিয়েছি। মেয়েরা আজকাল সাধারণত 19 বছরে বিএ পরীক্ষা দেয়। সেই জন্যে আমার মনে একটু খেদ ছিল, কিন্তু আমার দাদামশাই বলতেন, একটু পাকা বয়সের যে রস টানবি সেটা জমজমাট হবে, বুঝলি রে 20 বুড়ি? তা সেই 20 বছর বয়সে নিজেকে আমি বেশ একজন নামকরা মেয়ে ভাবতুম। শুধু আমি কেন, আমার বাড়ির মানুষেরা ভাবত, পাড়ার ছেলেমেয়েরা ভাবত, কলেজের মেয়েরা তো বটেই, অনেক টিচারও তাই ভাবত। আর মনে মনে জানি অনেক মুখ চেনা ছেলেরও ঈর্ষা আর সম্ভ্রমের পাত্রী আমি। আমার দাদামশাই ছিলেন নামকরা কবি। তিনি বড় চাকরি করতেন, কিন্তু চাকরির থেকে তার কবি খ্যাতি ঢের বেশি ছিল।
আমার বাবা তেমনি নামজাদা সাংবাদিক। এই দুজনের স্নেহ আর সহায়তায় আমি খানিকটা অকালপক্ব হবার সুযোগ পেয়েছিলাম। প্রথম হাতেখড়ি দাদুর কাছে। 10 বছর বয়সে দিব্যি ছড়া কবিতা লিখে ফেলতে পারতাম। দাদুর কল্যাণে 12 বছর বয়সেই সেই সব ছড়া কবিতা ছোটদের কাগজে ছাপা হতে লাগল। 14 বছরের মধ্যে সেই সব কাগজে কবিতা ছেড়ে গল্পও ছাপা হয়েছে। 17 বছর বয়সে বড়দের মাসিক সাপ্তাহিকে আমার কবিতা শুরু হয়েছে। এর পিছনে দাদু আর বাবার পরোক্ষ সুপারিশের জোর ছিল, সেটা আমি স্বীকার করতে নারাজ। কিন্তু কবিতার থেকে গল্প লেখার দিকে আমার ঝোঁক বেশি। দাদুর ইচ্ছে আমি কবিতাই লিখে যাই, কিন্তু আমি লিখতে চাই গল্প। দাদু বলেছিলেন, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করলে কবিতার বই ছাপিয়ে দেবেন। বাবার মতে না হোক, দাদুর বিবেচনায় ভালো রেজাল্টই করেছিলাম। দাদু কবিতার বই ছাপিয়ে দিয়েছিলেন, কিন্তু তাতে আমার মন ভরে ওঠেনি। 18 বছর বয়সে এক মস্ত সাপ্তাহিকে একটা বড় গল্প ছাপা হতে আমার সে উল্লাস দেখে গে। তার ফলে অপেক্ষাকৃত ছোট কাগজগুলিতে মাথা গলানো অনেক সহজ হয়ে গেল। ওই একটা বছরের মধ্যে লেখাপড়া বিসর্জন দিয়ে কত গল্প যে লিখে ফেললাম ঠিক নেই। এর 1 বছর বাদে, অর্থাৎ বয়স যখন 19, তখন তো আমি পাকাপোক্ত লেখিকা। দাদুর টাকায় আমার প্রথম উপন্যাস প্রকাশের আলো এসে জল জল করছে তখন। নিজের টাকায় ছাপা হয়েছে সে অপ্রিয় সত্যটা বন্ধুবান্ধবের কাছে গোপন। বই খুললেই মস্ত প্রকাশকের নাম, অতএব ওই সত্যটা কে আর জানছে। বাবা নামই সাংবাদিক। তাঁর অগোচরে নিজে একটু তদবির তদারক করতে ছোট বড় সমস্ত কাগজে আশাতিরিক্ত ভালো সমালোচনা বেরোলো বইয়ের। মাত্র 19 বছর বয়সে বাংলাদেশের কোনো মেয়ের ভাগ্য এমন প্রসন্ন। ওই বই বেরোনোর পর রেডিওতে গল্প পড়ার সুযোগ পেয়েছি, আর বর্তমানে মাঝারি গোছের এক মাসিক পত্রে বেশ বড়সড় একটা ধারাবাহিক উপন্যাস লিখছি। পরীক্ষার জ্বালাতনের মধ্যে পড়ে যাব জানতুম বলেই আগে থেকে খেটে খুঁটে ওটা শেষ করে রেখেছিলাম। ধারাবাহিকের মেয়াদ ফুরলেই ওটাও বই আকারে বার করার ব্যবস্থা হয়ে আছে। এবারে আর দাদুর পকেট থেকে গচ্চা যাবে না। প্রচারের জোরে আর কিছুটা ব্যক্তিগত প্রতিপত্তি খাটানোর ফলে প্রথম বইটা মন্দ কাটল না দেখে ওই নামী প্রকাশকই এটা এবারে নিজেরা ছাপাতে রাজি হয়েছেন। তাছাড়া ধারাবাহিক ছাপা হচ্ছে, সেটাও তাদের কাছে একটা বাড়তি আকর্ষণ। বিয়েতে ভালো অনার্স পেলেও MA পড়ব কি পড়ব না সে চিন্তা আমার মাথায় নেই তখন। আমি আঁতিপাতি করে তখন আর একটা জমজমাট উপন্যাসের প্লট হাতড়ে বেড়াচ্ছি। আর ওই বয়সে তরুণ তরুণী মহলে মাথা এতটা উঁচু হয়ে ওঠার সৌভাগ্যে নিজেই নিজেকে একখানা জিনিয়াস ভাবছি। আমার ভাবনার সঙ্গে দাদুর ভাবনা অনেকখানি মিলত। দাদুর তুলনায় বাবা বরং একেবারে কাঠখোট্টা গোছের লোক। দাদু বলতেন, এই তো সবে শুরু রে, এর মধ্যে যেমন তেড়ে ফুরে এগিয়ে চলেছিস, তোকে রোখেই বা কে, সামলাই বা কে? সামলাবার কথা ভাবি না। দাদু যদি আর কটা বছর বেঁচে থাকে তো রুখবার কেউ নেই, তাতে আমি নিঃসংশয় প্রায়। আমিও তেমনি জবাব দিতাম, আপাতত তোমার গলাতেই ঝুলি না, বুড়ির বুড়োর গলাতে ঝুলতে কত লোভ তা জানো না তুমি? দাদু আমাকে ছোট থেকেই বুড়ি বলে ডাকতেন। এইসব রসের কথায় দাদু আনন্দও পেতেন খুব। চোখ পাকিয়ে বলতেন, হ্যাঁ রে ছুরি, কচি কাঁচা ছেলেগুলো এসে যখন ঘুরঘুর করে, বুড়ি তখন খুকি হয়ে ঢল ঢল করে, আমি দেখি না ভাবিস? মিথ্যে নয়, সবে বিয়ে পরীক্ষা দিয়েছি। এর মধ্যে লেখিকা হয়ে বসার ফলে আমার বেশ কিছু স্তাবকও জুটে গেছে।
সত্যি কথা বলতে কি আমার মন্দ লাগে না। তার মধ্যে দুই একটা ছেলে আবার কি আশা নিয়ে ফাঁক পেলেই আনাগোনা করত। লেখিকার তাও বুঝতে কষ্ট হবার কথা নয়। দাদু না থাকলে মায়ের গম্ভীর মুখ আর গোল চোখ দেখেই বাড়ি ছেড়ে পালাতো তারা। মায়ের ধারণা দাদু আমাকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছে, আর এই বয়সে অত যে ভালোবাসাবাসির গল্প উপন্যাস লিখি, মায়ের মতে সেটাও খুব ভালো কথা নয়। ওই বয়সে আমার মনের তলায় কোনো পুরুষের মুখ উঁকি ঝুঁকি দেয়নি এ কথা বললে মিথ্যে বলা হবে। দিত, প্রায়ই দিত, কিন্তু সে পুরুষের মুখ আমি নিজেই তৈরি করতাম। ফলে সে মুখের হামেশাই রকম ফের হতো, কারণ সেই মানুষকে আমি বাস্তবে কখনো দেখিনি। বাইরের নয়, পৌরুষের রূপ দিয়ে নিজেই আমি সেই মুখ গড়তাম। আমার অনেক লেখার উপাদান থেকে পুরুষের গুণাবলী সংগ্রহ করা এক একটা মূর্তি। না, গড়তাম না, আপনা থেকেই এক একটা মূর্তি আকার নিত। বাস্তবে তার সাক্ষাৎ মিলবে কি করে? না মেলার জন্য বিন্দুমাত্রও খেদ ছিল না। নিজেকে এক একটা কল্পনার সামনে দাঁড় করিয়ে ভাবতে ভালো লাগতো। ভাবতাম, ভেবে খানিক কল্পনার রাজ্যে বিচরণ করতাম। তারপর নিজেই থাকতাম, মনে মনে নিজের দিকে চেয়ে ভ্রুকুটি করতাম। ব্যাস, ফুরিয়ে গেল। তবু তেড়ে ফুরে একজন অন্তত সামনে আসতে চেষ্টা করেছিল। কল্পনায় নয়, বাস্তবের একজন। নতুন বয়সকালের সেই ধাক্কায় আমি একটু বিভ্রান্ত হয়েছিলাম, সত্যি কথা। ছেলেটার নাম অনুপম। আমার তখন বিএ পরীক্ষার মাস 6 মাত্র বাকি। অনুপম ইউনিভার্সিটিতে 6th ইয়ারে পড়ে, বিষয় বাংলা। বিএতে ফার্স্ট ক্লাস পেয়েছিল। মাসিক সাপ্তাহিকে তার 2-1টা কবিতা আমার চোখে পড়েছিল। বিকেলের দিকে একদিন দাদু বললেন, তোর কাছে আবার কে একজন এলো দেখ, নাম বলল অনুপম মজুমদার, তোর সঙ্গে দেখা করতে চায়। আমার তো ওই শুনলেই আবার বুক ধড়ফড় করে। বলা বাহুল্য, অনুপম মজুমদার নামে কেউ তখন আমার মাথার মধ্যে নেই। নিচে এসে দেখি বাইরের ঘরে আমার থেকেও 1 হাত লম্বা, আমি বেশ লম্বাই, একটি ছেলে দাঁড়িয়ে গভীর মনোযোগে দেয়ালের ছবি দেখছে। ঘুরে দাঁড়ালো, 2-1 পলক চুপচাপ দেখল আমাকে। এই স্মার্টনেসটুকু বৈচিত্র্য বলতে হয়, কারণ যে ছেলেরা তখন পর্যন্ত ধারে কাছে ঘেঁষতে চায় তারা মুখের দিকে সোজাসুজি বড় একটা তাকাতে পারে না। আপনি চন্দ্রানী? এই প্রশ্ন গতানুগতিকতার ব্যতিক্রম। সঙ্গে দেবী বা পদবী যুক্ত হলে কানে লাগত না। মাথা নাড়ালাম। বসুন, আপনার একটু সময় নষ্ট করতেলাম, কিছু মনে করবেন না। মুখোমুখি বসলাম দুজনে। অনুপম মজুমদার গড়গড় করে নিজের পরিচয় দিল। তার হাতে কাগজে মোড়া বই একখানা, সেটা টেবিলের ওপর রেখে বলল, আমি কবিতা লিখি, কারণ অন্য রচনা কোনো মাসিক সাপ্তাহিক ছাপতে চায় না। 2-10 লাইন কবিতার জায়গা দিয়ে দাক্ষিণ্য দেখানো সম্পাদকদের কাছে সহজ। যাক, আমাদের ছেলে মহলে আপনার কথা খুব হয়। আগে আপনার কোনো লেখা পড়িনি, এই বইটাই প্রথম পড়লাম। টেবিলের ওপর কাগজে মোড়া বইটা দেখিয়ে দিল সে। আমি সেটার দিকে, তারপর তার মুখের দিকে তাকালাম। অনুপম মজুমদার বলে গেল, বইটা যত্ন করেই পড়েছি। ভাব প্রকাশে বা কনস্ট্রাকশনে যেসব জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে মনে হয়েছে দাগ দিয়েছি। আপনার বক্তব্য আমার ভালো লেগেছে, কিন্তু ছাপার অক্ষরে ওই ত্রুটিও থাকা উচিত নয়। আমরা চান্স পাই না, আপনি পাচ্ছেন, আপনার ভাগ্য। কিন্তু বিশ্বাস করতে পারেন তার জন্যে ঈর্ষা নেই, বরং খুশি মনেই আলাপ করতে এলাম। বলার ধরনে বাঁকাচোরা কিছু নেই। আমি অবাক হচ্ছিলাম, আবার অস্বস্তিও বোধ করছিলাম। সাহিত্য প্রসঙ্গে একতরফা আরও কিছু কথা বিস্তার করার পর
বইটা আবার ফেরত নিতে আসবে জানিয়ে চলে গেল। বইটা টেনে নিয়ে 2-4টে পাতা ওল্টাতেই আমার চক্ষু স্থির। পেন্সিলের গোল গোল দাগে ছাপার অক্ষরগুলো কণ্টকিত। পাশে খুদে অক্ষরে মন্তব্য। ছাপার ভুল, বানান ভুল, উপমার অসামঞ্জস্য, বাণীবন্ধের অসঙ্গতি ইত্যাদি যে কত তার চোখে ধরা পড়েছে গুণে শেষ করা যাবে না। প্রথম অনুভূতিতে রাগই হয়ে গেল। বইটা টেবিলের উপরেই ছুঁড়ে ফেললাম, কিন্তু যাবার সময় হাতে করে আবার সেটা নিয়ে যেতেও হলো। 2 দিন ধরে তারপর পাল্টা জবাব দেবার জন্যে সেই ত্রুটি বিচ্যুতি ধরা দাগ আর মন্তব্যগুলো বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করলাম। এই করতে গিয়েই যেন নিজের জোরের দিকটা কমে আসতে লাগলো। সত্য অস্বীকার করব কি করে? ত্রুটিগুলো যে ত্রুটি, নিজের কাছেই সেটা স্পষ্ট হয়ে উঠতে লাগলো। আগাগোড়া বইটা খুঁটিয়ে পড়েই যে ত্রুটিগুলো বার করা হয়েছে তাতে কোনো ভুল নেই। আর আরও 2-3 দিন যেতেই নিজেরই মনে হতে লাগলো পরের সংস্করণ যদি হয়, এই দাগগুলোর দিকে লক্ষ্য করে যদি বইটা ঝাড়ামোছা করা যায় তাহলে সত্যিই অনেক ঝকঝকে হবে। অনুপম মজুমদারের পরের আবির্ভাব এক ছুটির দিনে। মুখখানা কমনীয়, কিন্তু হাসিটা ঠোঁটের বাইরে খুব বেশি ছড়ায় না। জিজ্ঞাসা করল, আমার ওপর নিশ্চয় খুব রেগে আছেন? আমি সহজভাবেই সত্যি কথা বললাম। প্রথমে রেগে গেছিলাম, পরে দেখলাম আপনি উপকারই করেছেন, আর তার জন্য আপনার পরিশ্রমও কম করতে হয়নি। তা ঠিক, অম্লান বদনে স্বীকার করল। প্রথমে আমারও হিংসেই হয়েছিল, বুঝলেন। আমরা সুযোগই পাবো না, আর দাদুর জোরে, বাবার জোরে আর পয়সার জোরে কেউ সস্তায় নাম কিনে বেরিয়ে যাবে, তার উপর কাগজের ওই চোখ কান কাটা প্রশংসা। তাই বই নিয়ে লেগে গেলাম। কিন্তু শেষ করে মনে হলো, যত ত্রুটিই থাক, আপনি সুন্দরী তো কিছু করতে চেয়েছেন, তাকে ছোট করে নিজে ছোট হই কেন? ব্যাস, কাগজে না লিখে সোজা আপনার কাছে চলে এলাম মাস্টারি করতে। আমি হাসি মুখে জবাব দিলাম, ভালোই করেছেন। ও বইটা আমার কাছে থাক, আমি আপনাকে আর একখানা বই দিচ্ছি। জবাব দিল, কিছু দরকার নেই, ওই বইটা আমারই, আমিই কিনেছিলাম। হ্যাঁ, বৈশিষ্ট্য যে কিছু আছে অস্বীকার করার উপায় নেই। নিজে বই দিতে চাইলাম বললে লিখেও দিতাম নিশ্চয়, তার বদলে অনায়াসে নিজের কেনা বই ফেলে গেল। সেই থেকে যোগাযোগ। অল্পদিনের মধ্যে সেই যোগাযোগ পুষ্টও হতে লাগল। পুরুষের গুণাবলীর কিছু কিছু আভাস আমি তার মধ্যে পেতে শুরু করলাম। বাড়ির লোকে তার আনাগোনা লক্ষ্য করতে লাগল। দাদু তো বিশেষ করেই করল। মাঝে মাঝে আমার কলেজে হাজিরা দিত, আমাকেও মাঝে মাঝে তার ইউনিভার্সিটির রাস্তায় তলব করত। গোড়ায় গোড়ায় দুজনে কফি হাউসে যেতাম, শেষের দিকে কোনো নিরিবিলি দিকে। অনুপম মজুমদারকে আমার ভালো লাগতো, অস্বীকার করব না। আমাদের সেই প্রীতির পরমায়ু 3 মাস। আমি কোনো অবধারিত পরিণামের দিকে এগোচ্ছি কিনা প্রায়ই ভাবতাম। মা বেশ স্পষ্টভাবেই আমাকে আগলে রাখতে চেষ্টা করতেন। বাড়িতে ফিরতে দেরি হলে জেরা করতেন, উপদেশ দিতেন, কিন্তু সেসব আমি উপেক্ষা করতাম, কারণ নিজের বুদ্ধি আর বিবেচনা তখন কারো থেকে অপরিণত ভাবতে পারতাম না। মায়ের জেরা বা উপদেশের দরুন নয়, অনুপম মজুমদারের সম্পর্কে কি একটা অজ্ঞান সংশয় আমার নিজের মনেই দানা বেঁধে উঠছিল। তার সঙ্গ আমার ভালো লাগতো, কারণ তার সঙ্গে 2 ঘন্টা কাটালে লেখার অনেক রসদ পেতাম। অবচেতন মনের অনেক রহস্য যেন সে গড়গড় করে বলে যেত, যা থেকে কিছু ছোট গল্প লেখার আইডিয়া আমার মাথায় এসেছিল। অথচ ছেলেটাকে প্রায়ই অস্থির মনে হতো। মনের তলায় কিছু যেন একটা ক্ষোভ পুষছে, আর মাঝে মাঝে তার তাকানোটাও কীরকম অস্বাভাবিক আর ধার ধার লাগলো।
মাঝে কয়েক মাস দেখা হলো না। আমার বিএ পরীক্ষা, তার এমএ পরীক্ষা। আমি আশা করেছিলাম পরীক্ষার ব্যাপারে তার কিছু সাহায্য পাব। ফার্স্ট ক্লাস। তার সাহায্যের মূল্য সকলেই স্বীকার করবে। তাছাড়া সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু একেবারে নেপাত্তা। কলেজের পরীক্ষাটাকে আমি জীবনে কোনো দিন খুব একটা বড় জিনিস বলে ধরে নিইনি। চিঠি লিখেও যখন জবাব পেলাম না, গোঁ ভরে আমি নিজেই প্রস্তুত হতে লাগলাম। তারপর হঠাৎ একদিন একটা চিঠি পেয়ে ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। আমার চিঠির উত্তরে চিঠি লিখেছে অনুপমের কাকা। বক্তব্য: অনুপম সম্প্রতি এক মানসিক চিকিৎসালয়ে আছে। অবস্থা রীতিমতো খারাপের দিকে। সে আর তার একটি বোন তাদের মায়ের বংশগত রোগে ভুগছে। অনুপমের কাকা স্পষ্ট করে কেন আমাকে সেটা লিখেছিলেন অনুমান করতে পারি। সেই চিঠি পড়ে মনটা যে কত খারাপ হয়েছিল নিজেই শুধু জানি। চিঠিটা দাদুকে শুধু দেখিয়েছিলাম। দুদিন বাদে দাদু জিজ্ঞাসা করেছিলেন, ছেলেটাকে তুই পছন্দ করেছিলি? মাথা নেড়ে সায় দিয়েছি। দাদু আবার জিজ্ঞাসা করেছেন, পছন্দ মানে বিয়ে করবি ঠিক করেছিলি? উল্টো মাথা নেড়েছি, না, সেরকম কিছু ঠিক করিনি। দাদু বলেছেন, আচ্ছা ধরে নে তার কিছু হয়নি, সে যেমন ছিল তেমনি আছে। বিয়ে পাশের পর তাকে বিয়ে করতিস কি না? জবাব দিইনি, তবে ভাবতে চেষ্টা করেছি। এই চেষ্টা করতে গিয়েই ছেলেটার জন্য দুঃখ সত্ত্বেও নিজেকে আমি অনেকখানি বিচ্ছিন্নভাবে দেখতে পেরেছি। জীবনের পুরুষ হিসাবে এই মুখ আমার কাছে খুব একটা উজ্জ্বল হয়ে ওঠেনি। উল্টে মনে হয়েছে অসুখ বিসুখ না হলেও হৃদ্যতার পরিমাণ বিয়ে পর্যন্ত গড়াতো না। অথচ অনুপম মজুমদারের জন্য অনেক দিন আমার ভিতরটা বিষণ্ণ হয়েছিল, এও সত্যি কথা। বিএ পরীক্ষার পর আমাদের কলেজের টিচার সুধাদির সঙ্গে আমরা 3 বন্ধু বেড়াতে বেরিয়ে গিয়েছিলাম। সুধাদি বয়সে কম করে 12 বছরের বড় আমাদের থেকে, কিন্তু সব মেয়ের সঙ্গেই সমবয়সীর মতো ব্যবহার তার। আমি সাহিত্যিক হয়ে বসেছি বলে আমার সঙ্গে আবার সব থেকে বেশি খাতির। 4 জন মেয়ে ছেলের এভাবে বেড়াতে বেরিয়ে পড়ার ব্যাপারে এক মা ছাড়া আর কারো আপত্তি হয়নি। এ পর্যন্ত দাদুর সঙ্গে আর বাবা মায়ের সঙ্গে বহু জায়গায় আমি ঘুরেছি, কিন্তু স্বাধীনভাবে বেরোনো সেই প্রথম। বেরোবার আগেও দাদু ঠাট্টা করেছিলেন, দেখিস রে বুড়ি, এ বয়সে বুড়োকে পথে বসাস না। আমিও ফিরে ঠাট্টা করেছিলাম, তোমার ভয়টা কিসের, বাঁদরের? আশ্চর্য কাণ্ড, এরকম কৌতুককর যোগাযোগও জীবনে ঘটে। বাঁদরের খপ্পরেই পড়েছিলাম আমি। বাঁদর বলতে সত্যি সত্যি গদ্যাকারের বাঁদরের দঙ্গল। সুধাদি আর আমরা 3 বন্ধু। আমি, রমা আর বিনা বিকেলের আগেই ইতমাত উদ্দৌলায় ঢুকেছিলাম। বিশাল চত্বরের মধ্যে ইতিহাসের স্মৃতিসৌধ, চেয়ে চেয়ে দেখার মতোই পাথরের জালির কাজ। সেসব দেখার পর বেড়াতে বেড়াতে আমরা বাগানের রাস্তা ধরে চলে এসেছিলাম যমুনার দিকে। লোকজন নেই বললেই চলে। কিছু দূরে 2টি ছেলে শুধু বেড়াচ্ছে। না দেখি না দেখি করে মাঝে মাঝে তারা সব কিছুর সঙ্গে সঙ্গে আমাদেরও দেখে নিচ্ছে। ছেলে দুটোর একজন যে বেশ হাসি খুশি ফুর্তি বা চাউনি দেখলেই বোঝা যায়। আমাদের মধ্যে রমাই ফাজিল সব থেকে বেশি। সুধাদির কান বাঁচিয়ে ও বলল, এখানে তাজমহল, এখানে ইতমাত উদ্দৌলা, এখানে আরও কত কি। সত্যি ভাই, আগ্রা এসেও প্রেমে না পড়ার কোনো মানে হয় না। ছেলে দুটোকে একবার ইশারায় দেখিয়ে তেমনি ফিসফিস করে আমি জবাব দিলাম, পরগে জানা, ওই তো যাচ্ছে। রমা জবাব দিল, আমার মতো পেতনির দিকে কোনো ভূতেও ফিরে তাকাবে না। তোর পরিচয় পেলে বরং জিভের জল টসটসিয়ে উঠবে। একটু বাদে ছদ্মগম্ভীর মুখে রমা আবার বলল,
আমাদের তিনজনের কারো প্রেমে পড়াটা একেবারে গতানুগতিক ব্যাপার। সব থেকে ভালো হতো সুধাদিকে প্রেমে পড়াতে পারলে, কিন্তু তার বয়সের তুলনায় ছোঁড়া দুটো যে আবার বেজায় পুঁচকে। আমাদের হাসি সামলানো দায়। সুধাদি বার দুই এর মধ্যে ঘাড় ফিরিয়ে আমাদের লক্ষ্য করেছে। এবারের হাসি সামলাবার চেষ্টা দেখে ভুরু কুঁচকে ফিরেই দাঁড়ালো। আমাকে ফাঁকি দিয়ে কী রসিকতা হচ্ছে সেই থেকে? বল শিগগির, শুনব। আমতা আমতা করে রমা জবাব দিল, না সুধাদি, চন্দ্রানী সাহিত্যিক তো, তাই এখানে এসে ওর অনেক কথা মনে হচ্ছিল। মনে হচ্ছিল? আমার সশঙ্ক ভ্রুকুটি উপেক্ষা করে ও জবাব দিল, এই বলছিল আগ্রার বাতাসে প্রেম প্রেম ছড়ানো। অপ্রস্তুত হয়ে সুধাদিও হেসেই ফেলল। দেব ধরে এক একটা থাপ্পড়। হাসি সামলাবার চেষ্টায় আমার আর বিনার প্রাণান্তকর অবস্থা। ঠিক সেই সময় ওই অকল্পিত ঘটনা। আমাদের গজ ৩০ দূরে রাস্তা জুড়ে উল্টো দিক থেকে আসছে গোটা ৫ বাঁদর। সেই দিকে চোখ পড়তেই বিনা বলে উঠল, ও মাগো, ওরা আবার রাস্তা ধরে আসছেন কেন? কিছু করবে না তো? একটু খেয়াল করলে অনেক দূরের সেই গেটের দিক থেকে একটা চেঁচামেচির মতো শুনতে পেতাম, কিন্তু বাঁদরগুলোকে ভালো মুখ করে এগোতে দেখে সেদিকে চোখ কান গেল না। আমি বললাম, সোজা এগিয়ে চল, কাছাকাছি হলেই ওরা সসম্ভ্রমে পথ ছেড়ে দেবেন। ১০-১৫ পা এগোতেই আচমকা দিশেহারা ত্রাস আমাদের। হঠাৎ বাঁদরগুলো আমাকে আর বিনাকে চারদিক থেকে ঘিরে ফেলে তেড়ে এলো। সুধাদি আর রমা খানিকটা ছুটে গিয়ে রেহাই পেল আর আর্তনাদ শুরু করে দিল। আমাকে ছেঁকে ধরেছে একসঙ্গে ৩টে বাঁদর, আঁচড়ে কামড়ে দিতে চেষ্টা করছে। আমি দিশেহারা ত্রাসে পালাতে চেষ্টা করছি, কামড়াতে না পারলেও নখের আঁচড় লাগছে। আমার শাড়িটা, এমনকি সায়াটাও ছিঁড়ে ফালা। সে কি রাগ আর খক শব্দ ওগুলোর! মূর্তিমান জম যেন ৩টে। আতঙ্কে সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। প্রাণ বাঁচানোর সে কি মর্মান্তিক চেষ্টা আমার! চোখের সামনে রাজ্যের অন্ধকার ঘনিয়ে এলো। হঠাৎ সব থেকে বড় বাঁদরটা কি একটা আঘাত খেয়ে ছিটকে সরে গেল, আর কে যেন হাত ধরে দুহাতে টেনে নিল আমায়। আমি তাকে আঁকড়ে ধরতে গেলাম। সেই ছেলে দুটোর একজন। বিনার দিকে দ্বিতীয় ছেলেটার বাধা পেয়ে ক্ষিপ্ত আক্রোশে ওই দুটো বাঁদরও আমার দিকের ৩টের সঙ্গে যোগ দিল। ছেলেটার দিক থেকে আমাকে ছাড়িয়ে নেবার সে কি বিভৎস দুর্জয় পণ ওদের! সেই সময় ওই দ্বিতীয় ছেলেটাও এদিকে ঝাঁপিয়ে পড়তে বাঁদরগুলো একটু দূরে দাঁড়িয়ে গজরাতে লাগলো। ততক্ষণে লাঠি সোটা নিয়ে হইচই করতে করতে লোক ছুটে আসছে। বাঁদরগুলো পালালো। আমার তখনও নাড়ি ছাড়ার অবস্থা। ভয়ে ত্রাসে ঠকঠক করে কাঁপছি। ছেলেটার বাহু আঁকড়ে ধরেছিলাম। এবারে বসে পড়লাম। চোখের সামনে রাজ্যের অন্ধকার ঘনিয়ে আসছে। বেশ কিছুক্ষণ বাদে সুধাদি, রমা আর বিনা আমাকে ধরে টেনে তোলার চেষ্টা করল। মাথাটা তখনও ঝিমঝিম করছে। পরনের শাড়িটার যে অবস্থা, অন্য সময় হলে লজ্জায় মরে যাবার কথা, কিন্তু ওসব লক্ষ্য করার মতো স্নায়ুর দখল হারিয়েছি। ধরাধরি করে আমাকে টাঙায় তোলা হলো, সেখান থেকে হোটেলে। ছেলে দুটোর আমাকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কোথায় লেগেছে না লেগেছে সুধাদি টাঙাতে উঠে বসেই ভালো করে দেখে নিয়েছিল। শাড়ি সায়ার ভিতর দিয়ে তেমন কিছু লাগেনি, পায়ের ২-১ জায়গায় ছড়ে গেছে। আসলে সেই বীভৎস টানাটানির ফলে আমার প্রাণান্ত দশা। শাড়িটার যা অবস্থা, হাসপাতালে যাই কি করে? হোটেলের একজনকে ডাক্তার আনার অনুরোধ জানিয়ে সুধাদি আমাদের নিয়ে হোটেলে ফিরল। নিজেদের ঘরে শয্যা নিয়ে ততক্ষণে খানিকটা সুস্থ হয়েছি। তবু যতবার মনে পড়ছে ব্যাপারটা, ততবার শিউরে উঠছি। কিছুই প্রায় হয়নি বটে, কিন্তু কি যে হতে পারত ওই ছেলে দুটো না থাকলে ভাবা যায় না। সুধাদিও বারবার সেই কথাই বলছিল। পরে হাসি চেপে মন্তব্যও করেছে, তোকে যে ছেলেটা বাঁচালো সেও ওই বাঁদরগুলোর থেকে কম যায় না। বড় বাঁদরটাকে তো ফুটবলের মতো লাথি মেরে সরাচ্ছিল।
রমা ততক্ষণে মুখ টিপে হাসার অবস্থায় এসেছে, আর আমারও স্বাভাবিক লজ্জা সংকোচ ফিরে এসেছে। সুধাদি সরলেই রমার মুখ খুলবে বুঝতে পারছি। ডাক্তার সঙ্গে করে ছেলে দুটি ঘরে ঢুকতে সুধাদি বলল, পায়ের 2-4 জায়গায় ছড়ে গেছে, এছাড়া আর কিছু হয়নি। ডেটল ঘষে দিয়েছি। যে ছেলেটা বিনার দিক থেকে পরে আমার সাহায্যে এসেছিল সে বলল, বাঁদরের আঁচড় বেশি উঠতে পারে, ইঞ্জেকশন দিতে হবে। ডাক্তারও পরীক্ষা করে সেই মতই সমর্থন করল এবং বিতিকিচ্ছিরি ইঞ্জেকশন দিয়ে ছাড়ল। সেই পেল্লায় ইঞ্জেকশনের এত যন্ত্রণা যে এই ছেলে দুটোর মাতব্বরির জন্যেই উল্টে রাগ হলো আমার। ডাক্তারের আর কি, তার তো ইঞ্জেকশন দিতে পারলেই বাড়তি পয়সা। ডাক্তার তার কাজ সেরে বিদায় হবার পর সুধাদি খুব স্বাভাবিক সৌজন্যেই ছেলে দুটোকে আপ্যায়ন জানালো। বসুন, চা খেয়ে যান। আপনারা না থাকলে আজ প্রাণ নিয়ে ফেরা দায় হতো। যে ছেলেটা আমার দিকের হিরো সে তৎক্ষণাৎ জাঁকিয়ে বসে সঙ্গীকে বলল, বস প্রশান্ত, চায়ের তেষ্টা পেয়েছে বটে। তারপর সুধাদির দিকে চেয়ে হেসে বলল, ওই বাঁদরগুলো কি করে জানবে আমরা তাদের থেকে কম যাই না? সকলেই হাসতে লাগল। সে আবার বলল, আমার নাম সুধীর দত্ত, আর ইনি প্রশান্ত রায়, আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমরা দুজনেই একেবারে হবু হবু ডাক্তার। এবারে ফাইনাল পরীক্ষা দিয়েছি, দিয়ে বাঁদরের দেশে অর্থাৎ আমাদের জাত ভাইয়ের দেশে বেড়াতে এসেছি। সকলের আর এক প্রস্থ হাসির ফাঁকে আমার হঠাৎ দাদুর কথা মনে পড়ে গেল। সুধাদি নিজের পরিচয় দিল, অমুক কলেজের মাস্টার, এরা ছাত্রী, 3 জনেই বিএ পরীক্ষা দিয়েছে। তার কথা একরকম কেড়ে নিয়ে রমা হড়বড় করে আমার বাড়তি পরিচয়টা বেশ সাড়ম্বরেই বিস্তার করে ফেলল। শেষ হতে সুধীর দত্ত সশ্রদ্ধ বিস্ময়ে বার কয়েক নিরীক্ষণ করল আমাকে। তারপর সঙ্গীর দিকে ফিরে বলল, আর চা খেয়ে কাজ নেই, পালাই চল। বলার ধরনে খারাপ লাগার বদলে উল্টে আরও হাসির উদ্রেক করল। সুধাদি মাস্টার মানুষ, এরই মধ্যে আপনি থেকে অনায়াসে তুমিতে পাড়ি দিল। রমাকে চায়ের ব্যবস্থা করতে বলে তার দিকে ফিরল। তোমরা বয়সে অনেক ছোট, তুমি বলছি, কিছু মনে করো না। পালাবে কেন? বিড়ম্বিত মুখ করে সুধীর দত্ত জবাব দিল, আমি যে ওন লেখা কিছুই পড়িনি। প্রশান্ত রায় বলল, আমি পড়েছি, আমার উপন্যাসখানার নামও করল। ভাবলাম এবারে একটু প্রশস্তিও করবে বোধ হয়, তা অবশ্য করল না। সুধীর দত্ত নালিশের ভঙ্গিতে তাকালো আমার দিকে। দেখলেন বিশ্বাসঘাতক আর কাকে বলে। ইঞ্জেকশনের দরুন আমাকে তখনও শুইয়ে রাখা হয়েছে। এই দুটো লোকের চোখের ওপর চিৎপাত হয়ে শুয়ে থাকতে অস্বস্তি লাগছিল। সকলের চা জলখাবার উদরস্থ হবার ফাঁকে কথাবার্তার ধারা আরও একটু অন্তরঙ্গ হয়ে উঠল। সুধাদি বলল, কিন্তু কি কাণ্ড! দেখার জায়গায় এমন বাঁদরের উৎপাত! কত জায়গায় কত মেয়ে কি সাংঘাতিক বিপদে পড়তে পারে, এর কোনো ব্যবস্থা থাকা উচিত। প্রশান্ত রায় বলল, এই উৎপাত হালে শুরু হয়েছে। এখানকার কোন এক রিসার্চ ইনস্টিটিউটের জন্য হালে ওদিক থেকে একটা বাঁদর ধরা হয়েছিল শুনলাম, তারপর থেকে এরকম হচ্ছে। ঢেঁড়া পিটিয়ে কদিন নাকি লোককে সাবধান করা হয়েছে। পলকা গাম্ভীর্যে সুধীর দত্ত আমার দিকে তাকালো। সোজা ব্যাপারটা বুঝলেন না? যে বাঁদরটিকে ধরা হয়েছে তিনি ওই জাঁদরেল বাঁদরটিরই মহিলা হবেন। মানুষ তাকে ধরে নিয়ে গেছেন বলে প্রতিহিংসায় মানুষ মহিলাকে ধরে নিয়ে গিয়ে তার শূন্যস্থান পূরণের সংকল্প। নইলে বেছে বেছে শুধু মহিলাদেরই আক্রমণ করবে কেন? সেই দিনই বুঝেছিলাম লোকটা যেমন বাচাল তেমনি দুর্মুখ।
এতক্ষণ শুনলেন আমি, সে ও সখা উপন্যাসটির 3য় পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।